ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো বোকা কচ্ছপের গল্প। অনেক অনেক দিন আগে পাহাড়ের মধ্যে গাছপালা, নদী, ঝর্ণা, ফুল, লতাপাতা দিয়ে ঘেরা একটা নীল কাকচক্ষু জলের টলটলে হ্রদ ছিল। সেই হ্রদের জলে থাকতো নানা ধরনের মাছ, আর হ্রদের ধারে থাকতো এক কচ্ছপ আর দুটি হাঁস। তারা পরস্পরের খুব ভালো বন্ধু ছিল। একে অপরকে গল্প বলে তাদের বেশিরভাগ সময় কেটে যেত। আরে তোমরা ভাবতেই পারবে না কি কাণ্ডটাই না হয়েছিল। তোমরা দুজনে তো দেশ ভ্রমণে বেরিয়ে গেলে, তারপর বনের রাজামশাই সিংহের বিয়েতে সে কি আয়োজন, কি জাঁকজমকটাই না হলো। ইস, আমাদের পুরো মজাটাই মাটি গেল। তা যা বলেছিস, কিন্তু খাওয়া দাওয়া, বলি খাওয়া দাওয়া সেটা কেমন হলো? খাওয়া দাওয়া সে এক এলাহি ব্যাপার। হাতি, গন্ডার, শিয়াল, হরিণ সকলের জন্য ঢালাও আয়োজন। তাও আবার পুরো 5 দিনের জন্য। যার যত খুশি খাও। আমি তো 5 দিন এমন খেয়েছিলাম যে আর পরের 10টি দিন কিছুই দাঁতে কাটতে পারিনি, বুঝলে? অবশ্য দেশ ভ্রমণে সেবারে আমাদেরও দারুণ মজা হয়েছিল, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তবে রাজামশাইয়ের বিয়ের ভোজটা না মারা গেল। আমার এখনো একটু একটু আফসোস হচ্ছে। এই রকম ভাবে তাদের দিন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই এক বছর দারুণ অনাবৃষ্টি হলো। ইস, এবছর কি বিচ্ছিরি গরমটাই না পড়েছে। তার উপরে বেশ কিছুদিন হলো বৃষ্টির দেখাটিও নেই। বেশি দিন যদি এভাবে চলে তাহলে তো খুবই মুশকিল। আমরা জলের প্রাণী, জল ছাড়া কি থাকতে পারি? এই বনের মধ্যে এত কাল রয়েছে এই হ্রদের ধারে, এখন যদি বৃষ্টির অভাবে এই হ্রদের জল শুকিয়ে যায় তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। আরে না না, ওসব কিচ্ছু হবে না। দেখে নিস, আর কিছুদিনের মধ্যেই বৃষ্টি নামবে, আর সবকিছুই আবার আগের মতো হয়ে যাবে। তাই যেন হয়। হায় হায়, আর যে কোনো উপায় দেখছি না। এবার মরা ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই। হ্রদের জল প্রায় শুকিয়ে এসেছে। যা ছিটে ফোঁটা জল আছে তাতে আর বড় জোর 2-4 দিন চলতে পারে। উফ, এই প্রচন্ড গরমেই আমরা থাকবো কোথায়, খাবো কি? হা ভগবান, তুমি আমাদের এবার সত্যি সত্যি মারলে। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কি চলবে? কিছু একটা তো করতেই হবে। আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। উফ, জলের অভাবে আমরা সবাই মরবো, ভাবলেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, একবার কচ্ছপ দাদার কাছে গেলে কেমন হয়? সে হয়তো আমাদের কোনো বুদ্ধি দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। কচ্ছপ দাদার কত বয়স, কত কিছুই না সে জানে। একটা না একটা উপায় সে ঠিকই বার করতে পারবে। চলো চলো চলো, তার কাছেই যাই। কচ্ছপদা, ও কচ্ছপদা, বাড়ি আছো? বলি গেলে কোথায় গো? আরে এই তো। তোমরা এত চেঁচামেচি করছো কেন? বলি হয়েছেটা কি? বলি, তুমি এ কথা জিজ্ঞাসা করছো কচ্ছপদা? এদিকে আমরা সকলে মরতে বসেছি। আজ কয়েক মাস হয়ে গেল, এক ফোঁটা বৃষ্টির নামগন্ধ নেই। চারিদিকে গাছপালা সব পেটে পুড়ে গেছে, ফুল ফল সবই প্রায় মরো। আর আমাদের হ্রদটা তো প্রায় শুকিয়ে কাঠ। এই অবস্থায় আমরা এখানে বাঁচবো কি করে?
হ্রদের জলের মাছগুলোর অবস্থা দেখেছো? বেশিরভাগ মাছই জলের অভাবে মারা গেছে, আর ওই গুটি কয়েক মাছ ছিটে ফোঁটা জলের মধ্যে খাবি খাচ্ছে। আমাদের তো প্রাণ বাঁচানোটাই মুশকিল হয়ে পড়েছে। তোমরা তো অস্থির হচ্ছ কেন বলো তো? এর থেকে কত জটিল পরিস্থিতিতে আমি সামাল দিয়েছি। আরে এ তো কিছুই নয়। তুমি কি বলছো কচ্ছপদা? আরে হ্যাঁ ভাই হ্যাঁ, তোমাদের এই কচ্ছপদা অনেক বুদ্ধি রাখে। আচ্ছা তোমরা বরং আমাকে একটু ভাববার সময় দাও, তার মধ্যে মনে হচ্ছে আমি একটা না একটা উপায় বার করতেই পারবো। ঠিক আছে, আজ তাহলে আমরা চলি। তুমি কিন্তু কিছু একটা ভেবে রেখো। আর তোমরা কিছু চিন্তা করো না তো, নির্ভাবনায় যাও, নির্ভাবনায় যাও তো। কি কচ্ছপদা, শালালা ধরে কি ভাবলে? উপায় কিছু বের হলো? জব্বর একখানা উপায় বার করেছি, বুঝলে। এই হ্রদের জল একবার শুকিয়ে গেলেও আমাদের মরতে হবে না। ওমা, তাই নাকি? তা কি উপায় বের করলে? শোনো তাহলে, তোমরা আজই বেরিয়ে পড়ো। কাছাকাছি কোথাও ভালো কোনো জল ভরা টলটলে হ্রদ আছে কিনা খোঁজ খবর নিয়ে এসো। যদি পাও তাহলে আমরা এই অঞ্চল ছেড়ে দিয়ে সেই হ্রদের কাছেই নতুন করে থাকবো। তাহলে তো আর কোনো অসুবিধা নেই, কি? বাহ বাহ কচ্ছপদা, দারুণ! এই না হলে তোমার বুদ্ধি, এই জন্যই তো আমরা তোমার কাছে আসি। কিন্তু কচ্ছপদা, আর একটা সমস্যা তো রয়েই গেল। কেন, কি ব্যাপার? আমরা না হয় নতুন হ্রদের খোঁজ নিয়ে দুজনে মিলে একসাথে সেখানে উড়ে যাব, কিন্তু তুমি সেখানে যাবে কি করে? তোমার তো সেখানে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তার ওপর পথের মধ্যে যদি তুমি রাস্তা হারিয়ে ফেলো, তখন কি হবে? আরে বাবা, আমি কি আর এতই বোকা? সে ভাবনাও আমি করে রেখেছি। তোমরা দুজনে একটা লাঠি নিয়ে আসবে, আমি সেই লাঠির মাঝখানটা ধরবো, আর তোমরা দুজনে সেই লাঠির দুপাশটা ধরে আমাকে নিয়ে উড়ে চলবে। তাহলেই আমরা তিনজন একসাথে উড়ে ঠিক গন্তব্যে পৌঁছে যাব। কি ঠিক বলেছি না? আরে বাবা, এ তো দারুণ বুদ্ধি। ঠিক আছে, তাহলে সেই মতো আমরা কোনো ভালো হ্রদ খুঁজতে বেরিয়ে পড়ি। পেলেই তোমার কাছে খবর নিয়ে আসবো। হ্যাঁ ভাই, তোমরা আর দেরি করো না। আরে হাঁস ভাই যে, কি খবর? আমাদের বরাতটা খুবই ভালো কচ্ছপদা, খুব বেশি দূরে নয়। আমাদের জঙ্গলের পরে যে শহরটা আছে, ঠিক তার পরেই আর একটা জঙ্গল শুরু হয়েছে। সেখানে খুব সুন্দর একটা হ্রদ রয়েছে। সেখানে আমাদের থাকতে কোনো অসুবিধাই হবে না। সোফা আরামে থাকতে পারবো আমরা। তাই বুঝি? তাহলে আর দেরি কেন, চলো আজই আমরা বেরিয়ে পড়ি। শুভস্য শীঘ্রম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো হবে। আর তোমাকে নিয়ে যাবার জন্য লাঠিও আমরা সঙ্গে এনেছি, এই দেখো। শুধু একটা ব্যাপারে সাবধান থেকো, নিচে থেকে আমাদেরকে দেখে ওই পাজি মানুষগুলো যা খুশি বলুক না কেন, কারোর কথায় কিন্তু কান দিও না। কিচ্ছুটি যেন বলতে যেও না। মুখ খুললেই কিন্তু হপাস। সে আর বলতে, মুখ খুললেই যে আমি প্রাণটি হারাবো তা কি আর আমি জানি না ভেবেছো? ঠিক আছে, চলো তাহলে আমরা রওনা দিই। ওই যে সামনে শহর দেখতে পাচ্ছ তো? ওই যে দেখো দেখো, শিগগিরই আমরা ওটার উপর দিয়ে উড়ে যাব। কিন্তু কচ্ছপদা, তোমাকে আবার সাবধান করে দিচ্ছি, ভুলেও যেন মুখ খুলো না। দেখো দেখো মা, কি মজা! হাঁস দুটো কেমন একটা কচ্ছপকে বয়ে নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। কি মজা, কি মজা, কি মজা! ওই দেখো একটা কচ্ছপ। আরে
তাই তো, ওটা তো সত্যি একটা কচ্ছপ দেখছি। কি অবাক কাণ্ড! কচ্ছপটা কচ্ছপটা, কারোর কথায় কান দিও না, কিচ্ছুটি বলো না। তা বলেছিস। আরে বুদ্ধি আছে বটে কচ্ছপটার। আর ওই হাঁসগুলাকে দেখ, হাঁসগুলাকে, এটা বুকার হদ্দ। বলি আমায় নিয়ে এত হইচই কেন? অ্যাঁ? 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 বোকা কচ্ছপের আর নতুন হ্রদে গিয়ে নতুন করে বাস করা হলো না। তার একটা ছোট্ট ভুলের জন্য আজ তাকে মানুষের খাবারে পরিণত হতে হলো। তাহলে ছোট্ট বন্ধুরা, এই গল্পের নীতি কথা কি হলো? এই গল্পের নীতি কথা হলো, বোবার শত্রু নেই। এইবার তোমাদেরকে শোনাবো একটা ভারী মজার গল্প। গল্পটার নাম গোখরো ও কাক। অনেক অনেক দিন আগে একটা মস্ত বড় ঘন জঙ্গলের মধ্যে একটা বিশাল বটগাছের ডালে বাসা বেঁধে থাকতো একটা কাক ও তার কাক বউ। তারা সারা দিন জঙ্গলেতে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতো, আর রাত হলেই বাসায় ফিরে নিশ্চিন্তে ঘুমোতো। এইভাবে তারা বেশ ভালোই দিন কাটাচ্ছিল। কিন্তু তাদের সেই গাছের কোটরেতে থাকতো একটা দুষ্টু গোখরো সাপ। সে সব সময় অন্যের ক্ষতি করতেই চাইতো। তার জ্বালায় বনের কোনো পশু পাখি নিশ্চিন্তে থাকতে পারত না। একদিন কাক ও তার কাক বউ তাদের বাসায় বসে নিজেদের মধ্যে কথা বলছিল। শুনছো বউ? দেখো দেখো, আমাদের এবারে 4টে ডিমই কি সুন্দর দেখতে হয়েছে। এর থেকে না ছোট্ট ছোট্ট ফুটফুটে 4টে সুন্দর বাচ্চা বেরোবে। আর আমি ওদের খুব যত্ন করে ওড়া শেখাবো। তারপর আমরা সকলে মিলে মহা আনন্দে থাকবো। ওহ ভগবান, তাই যেন হয়। কিন্তু কিন্তু হায় হায়, তুমি কি ওই শয়তান গোখরোটার কথা ভুলে গেলে? প্রতিবার বদমাইশ গোখরোটা তককে তককে থাকে। বাসা ছেড়ে একবারের জন্য গেলেও ও ঠিক সুযোগ বুঝে সব ডিম খেয়ে ফেলে। আমরা আমাদের সুন্দর সুন্দর ডিমগুলোকে কি করে ওর হাত থেকে বাঁচাবো বলো তো? ঠিকই বলেছো বউ, ঠিকই বলেছো। এইভাবে চলতে থাকলে তো একদিন আমরা সবাই শেষ হয়ে যাব। ওই পাজি গোখরোটার শয়তানি আমাদের শেষ করতেই হবে। তুমি আর কি করবে বলো? আমরা ছাপোষা পাখি, গোখরোর সঙ্গে লড়াই করার শক্তি কি আর আমাদের আছে? আমরা তো শুধু চোখের জলই ফেলতে পারি। না, কখনো না, কখনো না। শক্তি হয়তো আমাদের কম থাকতে পারে, কিন্তু বুদ্ধি তো আমাদের কম নেই। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। ভেবেচিন্তে কিছু একটা উপায় আমাকে বার করতেই হবে। আচ্ছা, শিয়াল দাদার সঙ্গে তো তোমার খুব ভাব, আর ওর বুদ্ধিও সাংঘাতিক। তা শিয়াল দাদার কাছে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোন রাস্তায় কি পাওয়া যাবে না? ঠিক বলেছো, একেবারে ঠিক বলেছো বউ। বন্ধু শিয়ালি পারে একমাত্র ওই পাজি গোখরোটাকে সাহায্য করতে। তাহলে আর দেরি কেন? চলো চলো, আমরা এক্ষুনি শিয়াল দাদার কাছে যাই।
বন্ধু শিয়াল ভায়া, ও শিয়াল ভায়া, আরে বলি শুনতে পাচ্ছো? আরে বাড়িতে আছো নাকি? ওহ, একটু শান্তিতেও থাকতে দেবে না? হ্যাঁ, এই সাত সকালে কে আবার বাড়িতে এসে হল্লা করছে বলো দেখিনি? বলি শান্তিতে একটু জিরোতে কি দেবে না? হ্যাঁ, বলি তোমাদের আর কি। আরে কাক ভাই যে, সঙ্গে আবার বৌঠানকেও এনেছো দেখছি। তা দেখে তো ভাই মনে হচ্ছে বেশ গুরুতর কোনো সমস্যায় পড়েছো। বলি হয়েছেটা কি ভাই? হ্যাঁ, কি আর বলবো বলো, আমাদের এখন শিরে সংক্রান্তি। আমরা দুজনে বেশ ভালো ছিলাম বুঝলে, কিন্তু ভগবানের বোধহয় আর ইচ্ছে নয়, আমাদের বোধহয় আর বেশি দিন ভালো থাকতে দেবে না। কেন কেন, হয়েছেটা কি? দুঃখের কথা তোমায় কি বলবো ভায়া, আমাদের গাছে একটা পাজি গোখরো সাপ থাকে, সে প্রতিবার আমাদের সব বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। তুমি আমাদের বলে দাও তো ভায়া, কেমন করে আমরা আমাদের ঘর বাঁচাবো আর ওই দুষ্টু সাপটার হাত থেকে রেহাই পাবো? হ্যাঁ শিয়াল দাদা, এই বিপদ থেকে আমাদেরকে তোমায় বাঁচাতেই হবে, যে করেই হোক। ঠিক আছে, আমাকে তোমরা একটু ভাববার সময় দাও। বেরিয়েছে বেরিয়েছে, জব্বর বুদ্ধি বেরিয়েছে। এই যে কাক ভায়া, যা বলছি মন দিয়ে শোনো। তা আমাদের রাজপ্রাসাদটা তুমি চেনো তো? হ্যাঁ চিনি বই কি। আর আমাদের রানীমাকে? হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, রাজপ্রাসাদের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একবার দেখেছিলাম বটে, ভীষণ সুন্দর দেখতে রানীকে। বাহ, এইবারেতে শোনো তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। যা বললাম ঠিক সেই মতো কাজ করতে পারবে তো? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, পারতে আমাকে হবেই। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে, তাহলেই আর কোনো চিন্তা নেই। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ফন্দিটা কাক বৌঠানকেও ভালো করে বুঝিয়ে দিও, বুঝলে ভায়া? তার বলতে, চলি বন্ধু চলি, আবার দেখা হবে। কি গো, যা যা বলেছি সব ঠিকঠাক মনে আছে তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমাকে কি তুমি এতটাই বোকা ভাবো? আমি সব কিছু ঠিকঠাক সামলে দিতে পারবো। তাহলে আর দেরি কেন, চলো আমরা শিয়াল ভাইয়ার কথা মতো কাজ শুরু করে দিই। বউ খুব সাবধান কিন্তু, দেখো কেউ যেন তোমাকে ধরতে না পারে। আরে না না, তোমার কোনো চিন্তা নেই, আমি ঠিক কাজ হাসিল করে আসব। দুষ্টু গোখরোটাকে শাস্তি দেবার এটাই উপযুক্ত সময়। নাও নাও, তাড়াতাড়ি হাত চালাও, বেলা হয়ে এসেছে, ঘরে ফিরতে হবে না? হ্যাঁ, নাহলে অনেক দেরি হয়ে যাবে। হাত চালাও হাত চালাও। কে আছো? বাঁচাও বাঁচাও, শয়তান কাকটা আমাদের রানীমার হাত থেকে পালিয়ে যাচ্ছে। ধরো কে, ধরো ধরো, কে আছো? হ্যাঁ, মনে হচ্ছে রানীমার গলা। এই চলো চলো চলো, আমরা এগিয়ে দেখি এগিয়ে দেখি, চলো চলো। আমাকে এখনই এই হাড়টাকে পাজি গোখরোর কোটরের সামনে নিয়ে গিয়ে ফেলতে হবে। ওরে বাবারে, এই তো এই তো এই তো এই তো, আমি প্রায় পৌঁছে গিয়েছি। এই তো এসে গেছি, আমি এসে গেছি, আর একটুখানি
জানি। আরে সকাল সকাল এত লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে কেন? বলি বাইরে হচ্ছেটা কি? হ্যাঁ, আরে এটা কি পড়ে আছে? আরে বাস, এটা যে দেখছি একটা সোনার হার। হ্যাঁ, এটা পড়লে ভালোই মানাবে তো। হ্যাঁ, নি ঝটপট পড়ে ফেলি। দাঁড়াও দাঁড়াও ভাই সব, দাঁড়াও ভাই সব। ওই দেখো, ওই দেখো, ওই পাজি কাকটা হাতটাকে গোখরোর গলায় পরিয়ে দিয়েছে। চলো চলো ওটা নিয়ে আসি। মারো মারো ওকে, মারো 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 মারো। আরে হলোটা কি? মারছো কেন? শয়তান গোখরোর হাত থেকে এবার আমরা বরাবরের জন্য নিশ্চিন্ত হলাম। কি বলো কাকবো? ঠিক তাই। তারপরে সকলের হাতের লাঠি পাথরের আঘাতে কয়েক মুহূর্তের মধ্যেই সেই পাজি গোখরোটার ভবলীলা সাঙ্গ হলো। এরপরে বেশ কিছুদিন বাদে ও মা, দেখো দেখো, ডিমগুলো ফুটে কি সুন্দর সুন্দর আমাদের ছানা হয়েছে। তাহলে এই গল্পের নীতিকথা কি হলো? এই গল্পের নীতিকথা হলো, সূক্ষ্ম বুদ্ধির কাছে প্রচণ্ড বলও হার মানে। ছোট্ট বন্ধুরা, এইবার তোমাদের শোনাবো বণিকের ছেলে ও লোহার দাঁড়িপাল্লার গল্প। অনেক অনেক দিন আগের কথা, বিশাল নগরে জীর্ণধন নামে এক বণিক থাকত। সে ছিল সৎ, পরিশ্রমী, নির্ভীক ও দয়ালু। সে কখনোই পরিশ্রম করতে ভয় পেত না, বিপদে আপদে লোকের পাশে গিয়ে দাঁড়াতো। তবে একবার তার ব্যবসায় খুব বড় লোকসান হলো। হে ঠাকুর, তুমি এ কি করলে? আমার এই নতুন ব্যবসায় এত টাকা কাজে লাগিয়েও আমাকে ব্যর্থ করালে। এই নগরে আর কেউই আমাকে সাহায্য করবে না। আচ্ছা, এ নগরে যদি নতুন করে কিছু না হয়, তবে তুমি তো অন্য নগরে গিয়ে চেষ্টা করতে পারো। বাহ, তুমি তো বেশ বলেছ। তাহলে যাই, নগরেতেই যাই। উফ, এবার আমাকে অনেকটা পথ চলতে হবে। আমি বরং কটা দিনের জন্য লোহার দাঁড়িপাল্লাটা আমার বন্ধু স্বর্ণধনের কাছেই রেখে যাই। যাই, সেটাই বেশ হবে, বেশ হবে। যাই যাই যাই। আরে আরে, জীর্ণধন ভাইয়াজি, আরে এসো 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 এসো, বসবে এসো। এই না ভাই স্বর্ণধন, এখন আর আমার বসবার দাঁড়াবার সময় নেই গো। বড় বিপদে পড়ে অন্য নগরে চলেছি। কিন্তু ভাই স্বর্ণধন, তুমি আমার একটা উপকার করে দেবে? বেশি কিছু নয়, তুমি শুধু আমার এই লোহার দাঁড়িপাল্লাটা কয়েকদিনের জন্য তোমার কাছে রাখবে। আমি ফেরার সময় তোমার কাছ থেকে এটা নিয়ে যাব। আচ্ছা বন্ধু স্বর্ণধন, চলি তাহলে? হ্যাঁ হ্যাঁ, এসো, নিশ্চিন্তে থাকো, এসো এসো ভাইয়া এসো। তারপর বেশ কয়েক মাস বাদে জীর্ণধন ফিরে চলল আবার তার নিজের শহরে। ও ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, আমার এত কষ্ট মাঠে মারা যায়নি। আজ আমি আবার বেশ কিছু টাকার মালিক। এই টাকা নিয়ে গ্রামে ফিরে আমি আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবো। এই তো বন্ধু স্বর্ণধনের বাড়ি এসে গেছি। ওর কাছে আমার যে লোহার দাঁড়িপাল্লাটা রেখে গিয়েছিলাম, সেটাকে ওর কাছ থেকে নিয়েই যাই। আরে জীর্ণধন যে, আরে এসো 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 এসো,
আরে সব খবরাখবর ভালো তো? হ্যাঁ ভাই স্বর্ণধন, হ্যাঁ। তা বন্ধু স্বর্ণধন, এবার আমাকে তুমি আমার লোহার দাঁড়িপাল্লাটা ফেরত দাও। দাঁড়িপাল্লা? কোন দাঁড়িপাল্লা? আরে আমার দাঁড়িপাল্লাটা, যেটা যাবার সময় তোমাকে রাখতে দিয়ে গিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আরে সেই দাঁড়িপাল্লাটা, তুমি যদি আর কয়েকদিন আগে আসতে বন্ধু। কেন? পরশু রাতেই ওটাকে কয়েকটা ইঁদুর মেলে খেয়ে সাবার করে দিয়েছে। বলো কি ভাই স্বর্ণধন? আর বলছি কি ভাই, তা কি করে হয়? লোহার দাঁড়িপাল্লা ইঁদুরে খেয়ে নিয়েছে? হ্যাঁ, এই যে অসম্ভব। আরে অসম্ভব কি সম্ভব তা আমি জানি না ভাই। বন্ধুকে এভাবে ঠকানো, আমিও এর প্রতিশোধ তুলবো। স্বর্ণধন, ও ভাই স্বর্ণধন, বাড়ি আছো? আরে তুমি? তা এই সকাল সকাল আমার বাড়িতে, কি ব্যাপার? আর বলো না ভাই, আজ একটা জরুরি কাজে একটু শহরে যেতে হবে। তা তোমার ছোট ছেলেটাকে একবার দিতে পারবে? এত মালপত্র তো আমি আর একা বয়ে নিয়ে যেতে পারবো না। মালপত্র? আরে এ আর এমন কি কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই তোমার সঙ্গে যাবে। এই মোচা, শোন শোন, সাবধানে কাকুর মালগুলোকে বয়ে নিয়ে যাবি, বুঝলি? আরে বন্ধু, তোমার কাজ মিটেছে তো? তা একলা কেন? মোচা মোচা কোথায়? আরে আমার ছেলেটা কোথায় গেল? আরে ভাই, সে আর কি বলবো, কাজ মিটে যাবার পরে আমরা ফিরছিলাম। হ্যাঁ, তা আমরা যখন খোশ গল্প করতে করতে ফিরছিলাম, কি হলো? হঠাৎ একটা সারস, বুঝলে? হ্যাঁ, সারস? হ্যাঁ, একটা বড় সারস কোথা থেকে উড়ে এলো। হ্যাঁ, তো কি হলো? উড়ে এসে খপ করে, খপ করে তোমার ছেলেটাকে ধরলো। ছেলেটাকে? হ্যাঁ। সে কি? তারপরেতে ছেলেটাকে নিয়ে ফু করে উড়ে চলে গেল। মৃত্যু বদমাশ কোথাকার! তুমি যদি ভালোই ভালোই আমার ছেলেকে ফিরিয়ে না দাও, তাহলে কিন্তু আমি বিচারকের কাছে যাব, তোমার নামে আমি নালিশ করব। আচ্ছা, সেই ভালো, তাহলে চলো, আমিও তোমার সঙ্গেই যাই। হ্যাঁ, চলো চলো। ধর্মবতার, আপনি আমাদের মা বাপ, এই অন্যায় অত্যাচার আপনি বিচার করুন। এই মিথ্যেবাদী আমার একমাত্র ছেলেকে চুরি করে কোথায় লুকিয়ে রেখেছে, কিছুতেই দিচ্ছে না। না ধর্মাবতার, না, আমি ওর ছেলেকে চুরি করিনি। একটা মস্ত বড় সারস এসে ওর ছেলেকে তুলে নিয়ে গেছে। একেবারে মিছে কথা। যদি লোহার দাঁড়িপাল্লা ইঁদুরে খেয়ে ফেলতে পারে, তাহলে সারস কেন ছেলে নিয়ে উড়ে যেতে পারবে না? ও এই ব্যাপার, এই সমস্যা তাহলে তোমাদের। তাহলে স্বর্ণধন, তোমাকে আমায় বলতেই হচ্ছে তুমি দোষী। হ্যাঁ, তুমি দোষী। জীর্ণধনের দাঁড়িপাল্লা যে তুমি নিয়েছো তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ হ্যাঁ ধর্মবতার, আমি স্বীকার করছি, আমি লোভে পড়ে এই কাজ করেছি। এমনটা আর কখনোই হবে না। তুমি আমায় ক্ষমা করো ভাই, তোমার দাঁড়িপাল্লা তুমি ফেরত পাবে, আমার ছেলেটাকে তুমি এনে দাও। তোমার ছেলে সুস্থই আছে, যাও যাও যাও, তুমি গিয়ে আমার দাঁড়িপাল্লা নিয়ে এসো, আর আমিও গিয়ে তোমার ছেলেকে নিয়ে আসি। এই আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তারপরে স্বর্ণধন জীর্ণধনকে
তার লোহার দাঁড়িপাল্লা ফেরত দিল, আর জীর্ণধনও স্বর্ণধনের ছেলেকে ফেরত দিল। তাহলে এই গল্পের নীতি কথা কি হলো? এই গল্পের নীতি কথা হলো ইটের জবাব পাটকেল। Big Basket. Get toys and other Christmas gifts in 10 minutes. Shop now. এবার তোমাদেরকে শোনাবো বাঁদর আর গাছের গুঁড়ির গল্প। অনেক অনেক দিন আগে একটা শহরের বাইরে একদল মিস্ত্রি একবার একটা মন্দির তৈরি করছিল। আরে নাও নাও ভাই, তাড়াতাড়ি পা চালাও, আরে দেরি হয়ে গেলে আজ সন্ধ্যের মধ্যে আর কাজ শেষ করতে পারবো না। এই তো তাড়াতাড়ি পা চালাচ্ছি, চলো 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 ভাই, সব আরো জোরে চলো। আরে নাও নাও ভাই, তাড়াতাড়ি হাত চালাও, আরে আর কতক্ষণ লাগবে? এই তো এই গাছের কুড়িটা ছেঁড়া হয়ে গেলেই আর একটা গাছ ধরবে। ওই রাজমিস্ত্রি, আরে তোমার কি খবর? যেখানে মন্দির তৈরি হচ্ছিল তার পাশের গাছে ছিল বেশ কিছু বাঁদর। তারা প্রতিদিন গাছের ডাল থেকে বসে মিস্ত্রিদের কাজ লক্ষ্য করত, এবং মিস্ত্রিরা দুপুরবেলায় খাবারের জন্য শহরের দিকে গেলেই তারা নেমে আসতো গাছের ডাল থেকে। তারা মিস্ত্রিদের যন্ত্রপাতি নিয়ে কাজ কাজ খেলা করত। চলো শহরে গিয়ে খেয়ে আসি। ঠিক আছে, আচ্ছা ভাই, এখানে একটা খোঁটা গুঁজেই যাচ্ছি, কিন্তু আমরা যাবার পর খোঁটাটা যেন কেউ নাড়াচাড়া না করে। আমরা যাবার পরে খোঁটাটা আর কারা নাড়াচাড়া করবে? আর বাঁদরেরাও ওতে হাত দেবে বলে মনে হয় না। হাত দিলেই ওদেরই ক্ষতি হবে। তাদেরই মধ্যে একটা বাঁদর গিয়ে বসলো সেই কাঠের গুঁড়িটার ওপর, যাতে ওই খোঁটাটা পোঁতা ছিল। গাছের গুঁড়ির চাপে ওর পায়ের হাড় গেল গুঁড়িয়ে। এইভাবে ওই বোকা বাঁদর ওইখানেতেই মারা গেল। এই গল্পের নীতি কথা হলো অন্যের ব্যাপারে নাক গলাতে নেই। সা রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা, সা রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা, পা পা ধা নি ধা ধা নি সা। গল্পের ভাষা, গল্পে ভাষা, পঞ্চতন্ত্র এ গল্পের ভাষা, গল্পের ভাষা, গল্পে ভাষা, পঞ্চতন্ত্র এ গল্পের ভাষা। শিয়াল সারস রাক্ষস খপ্পস, সিংহ খরগোশ দৈত্যে ঠাসা। শিয়াল সারস রাক্ষস খপ্পস, সিংহ খরগোশ দৈত্যে ঠাসা। অন্ধকারের পথ পেরিয়ে সাত সাগরের পাশ কাটিয়ে রূপকথারই দেশে আসা। গল্পের ভাষা, গল্পে ভাষা, পঞ্চতন্ত্র এ গল্পের ভাষা, গল্পের ভাষা, গল্পে ভাষা, পঞ্চতন্ত্র এ গল্পের ভাষা। সা রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা, পা পা ধা নি ধা ধা নি সা। সা রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা, পা পা
pa da ni sa sa re ga ma ga ma pa pa da ni sa sa re ga ma ga ma pa pa da ni sa